নমস্কার, স্টাডি অফ হিস্ট্রিতে সবাইকে স্বাগত। আজ তোমাদের কাছে আলোচনা করব দশম শ্রেণীর পঞ্চম অধ্যায় বা চ্যাপ্টার 5। এই অধ্যায়ে তোমাদের প্রথমে রয়েছে কিন্তু বিকল্প চিন্তা উদ্যোগ। এই বিকল্প চিন্তা উদ্যোগে তোমাদের প্রথমে রয়েছে ছাপাখানার বিকাশ। এই ছাপাখানার বিকাশ থেকে তোমাদের পরীক্ষায় নানা ধরনের কোশ্চিন আসে, 4 নাম্বার, 2 নাম্বার বা 5+3 8 নাম্বার, এভাবে তোমাদের ভাগ ভাগ করে কোশ্চিন আসে। তোমাদের কাছে যদি পুরনো মাধ্যমিকের কোশ্চেনগুলো থাকে তোমরা অবশ্যই দেখবে যে কিভাবে কোশ্চেনগুলো আসে। তো মোটামুটি আজকে এই ছাপাখানার বিকাশ থেকে কি কি কোশ্চেন হয়, ঠিক আছে, তোমাদের কাছে আজকে আলোচনা করব আমি। তো প্রথমে শুরু করা যাক। 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্টে যে শিক্ষাক্ষেত্রে যে বার্ষিক 1 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল, এই 1 লক্ষ টাকা নিয়ে প্রাচ্য ও পাশ্চাত্যবাদীদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। শেষ পর্যন্ত পাশ্চাত্যবাদীরা জয়লাভ করে। অর্থাৎ পাশ্চাত্য শিক্ষা কি বা পাশ্চাত্যবাদী কারা না, যারা ইংরেজি শিক্ষাকে সমর্থন করেছিল। তারা চেয়েছিল যে ভারতে ইংরেজি শিক্ষা প্রবর্তন হোক, ভারতের ছাত্রছাত্রীরা যাতে ইংরেজি শিক্ষা গ্রহণ করে। এই পাশ্চাত্যবাদীরা জয়যুক্ত হওয়ার ফলে তারা বিভিন্নভাবে উল্লেখযোগ্য দৃষ্টিভঙ্গিগুলি প্রদান করেছিল। রামমোহন রায়, ডেভিড হেয়ার প্রমুখ ব্যক্তিরা তারা কি করেছিল না বিভিন্ন বই, বিভিন্ন খাতা বা বিভিন্ন পুস্তক ইত্যাদি ইত্যাদি এগুলো কি করেছিল না বিতরণ করা শুরু করেছিল। কিন্তু সে সময় ছাপাখানা না থাকার ফলে সমাজের শুধুমাত্র যারা গণ্যমান্য ব্যক্তিরা ছিল বা উচ্চ ব্যক্তির মানুষদের, তাদের বাড়ির সন্তানরা শুধুমাত্র কি না এই বই তারা সরবরাহ করতে পারত, সমাজের সব শ্রেণীর মানুষকে পারত না। আমরা ওই দ্বিতীয় অধ্যায়ে কি পড়ে আসছি যে হচ্ছে ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি বা কি চুঁয়ে পড়া নীতি, নিম্ন পরিশোধন নীতি বা চুঁয়ে পড়া নীতি। এই যে নীতিটা ছিল কি সমাজের উচ্চ ব্যক্তিদের মধ্যে শিক্ষা প্রসার ঘটবে এবং নিম্ন ছড়িয়ে পড়বে, তাই তো? তাহলে এখানে কি হচ্ছে না, দেখা যাচ্ছে যে সমাজের উচ্চ ব্যক্তিরা শিক্ষা গ্রহণ করছে, কিন্তু সে সময় ছাপাখানা না থাকার ফলে সমাজের উচ্চ ব্যক্তিরা শুধুমাত্র তাদের কাছেই তারা বইগুলো কুক্ষিগত করে রাখছে বা তারা টাকা বা পয়সার জোরে তারা বইগুলো তারা নিজেরাই কিনতে পারছে। কিন্তু যারা সমাজের যারা দরিদ্র বাড়ির সন্তান, যারা শিক্ষা লাভ করতে তারা বিভিন্নভাবে বইগুলো কিনতে পারছে না। তাই সেই সময় উল্লেখযোগ্য ব্যক্তিবর্গগণ বা বিভিন্ন প্রেস, ঠিক আছে, তারা কি করতে লাগলো, তারা ভাবতে লাগলো, অর্থাৎ বিকল্প চিন্তা করতে লাগলো। তারা ভাবলো যে কিভাবে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে এই শিক্ষার ক্ষেত্রে জনজোয়ারের সৃষ্টি হয়। অর্থাৎ শিক্ষার উপকরণগুলি কি কি, বই, খাতা, পেন্সিল ইত্যাদি ইত্যাদি, এগুলো তো শিক্ষার উপকরণ। তা শুধুমাত্র কি সমাজের উচ্চ ব্যক্তিরা শুধু বই গ্রহণ করতে পারবে, নিম্ন বা সাধারণ বাড়ির ছেলেরা কি পারবে না? এই জন্য তারা ভাবতে শুরু করলো। 1454 খ্রিস্টাব্দে জার্মানির জোহানেস গুটেনবার্গ ছাপাখানা প্রতিষ্ঠা করেছিল। আর ঠিক 100 বছর পরে পর্তুগিজরা গোয়ায় অর্থাৎ 1556 খ্রিস্টাব্দে ছাপাখানা প্রতিষ্ঠা করে এবং তার ঠিক 200 বছর পরে অর্থাৎ বাংলাতে অর্থাৎ 1777 খ্রিস্টাব্দে ছাপাখানা প্রতিষ্ঠিত হয়। ক্লিয়ার? এইভাবে তোমরা এখানে শুরু করবে, হলো তো? এবার আমরা আসবো, দেখো যে 1777 খ্রিস্টাব্দে ছাপাখানা প্রতিষ্ঠা হলো, ঠিক আছে। তাহলে 1454 জার্মানির জোহানেস গুটেনবার্গ ছাপাখানা প্রতিষ্ঠা করেছিল। তার ঠিক 100 বছর পরে অর্থাৎ পর্তুগিজরা গোয়ায় 1556 খ্রিস্টাব্দে ছাপাখানা প্রতিষ্ঠা করেছিল বা মুদ্রণযন্ত্র প্রতিষ্ঠা করেছিল। এবং তার ঠিক 200 বছর পর অর্থাৎ 1777 খ্রিস্টাব্দে বাংলাতে ছাপাখানা প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে এই ছাপাখানা যে 1777 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল, প্রতিষ্ঠা কে করেছিল না জেমস অগাস্টাস হিকি। এগুলো সব মনে রাখবে, পরীক্ষা তোমাদের শর্ট কোশ্চেন আসবে। জেমস অগাস্টাস হিকি 1777 খ্রিস্টাব্দে ছাপাখানা প্রতিষ্ঠা করেছিল। এই ছাপাখানা প্রতিষ্ঠা করে তিনি বিভিন্ন ইংরেজি শিক্ষা বা ইংরেজি বইগুলো তিনি লেখালেখি শুরু করেছিল। প্রথমে ইংরেজি শিক্ষার উপর তিনি মদত দিয়েছিল, বইগুলো লেখালেখি শুরু করেছিল। তাই তিনি 1780 খ্রিস্টাব্দে বেঙ্গল গেজেট, এই ছাপাখানা থেকে তিনি বেঙ্গল গেজেট কি করেছিল না প্রকাশ করেছিল। অর্থাৎ এখানে তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসে যে কে কত খ্রিস্টাব্দে বেঙ্গল গেজেট প্রকাশ করেন, ঠিক আছে। অর্থাৎ 1780 খ্রিস্টাব্দে জেমস অগাস্টাস হিকি তিনি বেঙ্গল গেজেট প্রকাশ করেন। আরেকটা তোমাদের কোশ্চেন হয় আরেক ধরনের, যে ভারতের সর্বপ্রথম সাপ্তাহিক ইংরেজি সংবাদপত্রের নাম কি?
কি হবে না হচ্ছে বেঙ্গল গেজেট। মনে থাকবে? ক্লিয়ার? তো প্রথমে তোমাদের কাছে এইভাবে কনসেপ্টটা ক্লিয়ার করলাম। তো সে সময় উচ্চ ব্যক্তি বর্গগণ তারা ভাবতে লাগলো যে সমাজে কিভাবে এই শিক্ষাকে জনবহুল করা যায়, অর্থাৎ এর জন্য প্রচলিত কি ছাপাখানা। অর্থাৎ ছাপাখানা কেন প্রচলন? না, ছাপাখানার ফলে অল্প সময়ে অনেক কম টাকায় এবং প্রচুর পরিমাণে কি হয় না বই ছাপাখানা থেকে প্রিন্ট হয়ে বেড়ায়। এর ফলে কি হয় না সমাজের বিভিন্ন শ্রেণীর ছাত্ররা, অর্থাৎ যারা উচ্চ ব্যক্তিবর্গের ঘরে, যারা নিম্ন ব্যক্তিবর্গের, অর্থাৎ তাদের প্রত্যেক পরিবারের ছাত্ররা যারা হচ্ছে শিক্ষাকে সাদরে গ্রহণ করতে যায়, তারা হচ্ছে তাদের হাতে হাতে তাদের বইগুলো তারা দ্রুত পৌঁছাতে পারবে। ক্লিয়ার তো? তাই এক্ষেত্রে সেই উচ্চ ব্যক্তি বর্গগণ তারা কি করেছিল না ছাপাখানার বিকাশ সাধন করেছিল বা ছাপাখানার প্রতিষ্ঠা করেছিল। হলো, এবার আমরা আসবো যে হচ্ছে বাংলায় প্রথম বা বাংলার প্রাথমিক মুদ্রাকরগণ, অর্থাৎ বাংলায় প্রথম বা প্রাথমিক অবস্থায় কারা কারা ছিল মুদ্রাকরগণ, প্রথমে আলোচনা করব। না, প্রারম্ভিক পর্যায়ে বাংলা ছাপাখানা জগতের গুরুত্বপূর্ণ ব্যক্তি কে ছিল না হচ্ছে চার্লস উইলকিন্স। চার্লস উইলকিন্স ছিল কি না হচ্ছে প্রথম প্রারম্ভিক পর্যায়ের হচ্ছে উল্লেখযোগ্য ব্যক্তিবর্গগণ। অর্থাৎ তিনি প্রথমে কি করেছিলেন না তিনি প্রথমে চলনশীল বা সচল হরফের আবিষ্কর্তা ছিলেন। তিনি ছিলেন কিনা চলনশীল বা সচল হরফের আবিষ্কর্তা। অর্থাৎ কি চলনশীল বলতে কেমন না এরকম ক, খ, গ, ঘ, এই যে লেখাগুলো এগুলো যে চলনশীল বা সচল হরফের আবিষ্কর্তা। ঠিক আছে? তারপরে তিনি কি করেছিলেন যে 1778 খ্রিস্টাব্দে তিনি চুঁচুড়াতে একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেছিল। এগুলো তোমাদের একদম ভালো করে মনে রাখতে হবে। ওয়ারেন হেস্টিং এর নির্দেশে 1778 খ্রিস্টাব্দে ন্যাথানিয়েল ব্রেসি হেলহেডের যে এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ যে বইটি ছাপানোর জন্য চার্লস উইলকিন্স বাংলা হরফ প্রস্তুত করেছিলেন। তাহলে এখানে তোমাদের আরেকটা শর্ট কোশ্চেন তোমরা পেয়ে গেলে, এই গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি কার না হচ্ছে নাথানিয়েল ব্রেসি হেলহেড। সালটাও মনে রাখবে 1778 খ্রিস্টাব্দে। ঠিক আছে? ক্লিয়ার তো? তাহলে এই গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি কার না নাথানিয়েল ব্রেসি হেলহেড। এক্ষেত্রে চার্লস উইলকিন্স কি করেছিল না বিশেষ ভূমিকা পালন করেছিল। এই বইটি তিনি কি করেছিল না বাংলা হরফে ছাপানোর জন্য প্রস্তুত করেছিল। হলো, তাহলে বাংলা যে প্রথম যে উল্লেখযোগ্য মুদ্রাকরগণ ছিল, অর্থাৎ যারা ছাপাখানা প্রথম যারা তৈরি করেছিল, সেক্ষেত্রে তার মধ্যে বা সেক্ষেত্রে চার্লস উইলকিন্স ছিল একজন উল্লেখযোগ্য ব্যক্তি। তিনি প্রথম কি করেছিল না তিনি প্রথম ওয়ারেন হেস্টিংসের নির্দেশে ন্যাথানিয়েল ব্রেসি হেলহেডের যে এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি ছিল সেই গ্রন্থটিকে তিনি বাংলায় ছাপানোর ব্যবস্থা করেছিল। এবং তিনি প্রথম ছিলেন একজন উল্লেখযোগ্য কিনা চলনশীল ও সচল হরফের আবিষ্কর্তা। ক্লিয়ার? এইভাবে তোমাদের প্রত্যেকটা আজকে আলোচনা করবো কি কি ধরনের কোশ্চেন আছে, তোমাদের একদম পুরো আজকে কনসেপ্টটা একদম ক্লিয়ার করে দেবো। ঠিক আছে? তারপর আমরা পরে চলে আসবো কি না হচ্ছে পঞ্চানন কর্মকার। অর্থাৎ পঞ্চানন কর্মকার হলো কি না হচ্ছে চার্লস উইলকিন্সের পরবর্তী মুদ্রাকরগণ। তিনি হচ্ছে 1778 থেকে 1804 খ্রিস্টাব্দের মধ্যে একজন উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন। অর্থাৎ এই সময়ের মধ্যে তিনি কি করেছিলেন না ছাপাখানার কাজে তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন। এই সময় তিনি ছাপাখানার কাজে তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন। তিনি হচ্ছে চার্লস উইলকিন্সকে তিনি বিভিন্নভাবে সাহায্য করেছিলেন। তিনি চার্লস উইলকিন্সকে তিনি বিভিন্নভাবে সহায়তা করেছিলেন এবং 1793 খ্রিস্টাব্দে তিনি কর্নওয়ালিস কোডের বাংলা অনুবাদ করেছিলেন। কে না হচ্ছে পঞ্চানন কর্মকার। তিনি অর্থাৎ এই পঞ্চানন কর্মকার তিনি কি করেছিলেন যে কর্নওয়ালিস কোডের যে বাংলা অনুবাদ ছাপানোর ব্যবস্থা তিনি প্রথম করেছিলেন এবং নতুন শার্ট তৈরি করেছিলেন এবং উইলিয়াম কেরির শ্রীরামপুর মিশনে থাকা অবস্থায় তিনি 2-3টি বাংলা শার্ট দেবনাগরী প্রভৃতি ছাপিয়েছিলেন। এগুলো তোমাদের একদম তোমরা খাতা অবশ্যই নোট করে নিতে পারো। ঠিক আছে? তোমাদের এগুলো মনে অবশ্যই রাখতে হবে, কারণ পরীক্ষা তোমাদের এগুলো আলাদা আলাদা 4 নম্বরের কোশ্চেন আসতে পারে। বাংলায় মুদ্রণ হিসাবে বা বাংলায় মুদ্রণ শিল্পে পঞ্চানন কর্মকারের ভূমিকা, ঠিক আছে, বা চার্লস উইলকিন্সের ভূমিকা বা জেমস অগাস্টাস হিকির ভূমিকা, এইভাবে তোমাদের আলাদা আলাদা 4 নম্বরের কোশ্চেন আসতে পারে। ঠিক আছে? বা 2 নম্বরও আসতে পারে।
এভাবে বা 1 নাম্বার আসতে পারে, ঠিক আছে, কে প্রথম চলনশীল সচল হরফের আবিষ্কর্তা, ঠিক আছে, বা হচ্ছে গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি কার, এটিকে কে প্রথম বাংলা হরফে ছাপিয়েছিলেন, কত সালে, এগুলো তোমাদের আলাদা আলাদাভাবে কোশ্চেন আছে। বেঙ্গল গেজেট কত খ্রিস্টাব্দ, ভারতের প্রথম সাপ্তাহিক ইংরেজ পত্রিকার নাম কি, কে করেছিল বেঙ্গল গেজেট, জেমস অগাস্টাস হিকি, এইভাবে আলাদা আলাদা কোশ্চেন আছে। তারপরে চলে আসবো আমরা কি না হচ্ছে জেমস অগাস্টাস হিকি। তাহলে প্রথমে আমরা জানলাম কি না হচ্ছে চার্লস উইলকিন্স, পঞ্চানন কর্মকার, জেমস অগাস্টাস হিকি। তাহলে বাংলা মুদ্রণের শিল্প ছাপাখানার ক্ষেত্রে জেমস অগাস্টাস হিকির অবদান উল্লেখযোগ্য। এই সময় জেমস অগাস্টাস হিকি বিভিন্ন বই, বিভিন্ন হচ্ছে লেখালেখির মাধ্যমে তিনি জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এছাড়াও এই সময় প্রথম যে মুদ্রাকরগণ ছিলেন তাদের মধ্যে ছিল আরো কি না জন জাকারিয়া কেনবি, জন জাকারিয়া কেনবি, থান্ডার, হেরাসিম লেবেডক, বার্নার্ড মেসেফিক উল্লেখযোগ্য। অর্থাৎ বার্নার্ড মেসেফিক কি করেছিল না, বার্নার্ড মেসেফিক হচ্ছে 1780 খ্রিস্টাব্দে ইন্ডিয়া গেজেট প্রকাশিত করেছিল। ঠিক আছে, ক্লিয়ার তো? এভাবে তোমাদের আলাদা আলাদা ধরনের কোশ্চিন আছে, তোমরা অবশ্যই ভালো করে নোট করতে পারো, ভালো করে দেখতে পারো, বা তোমাদের রেফারেন্স বই আছে তোমরা ভালো করে পড়তে পারো। ঠিক আছে, তোমাদের এখান থেকে অনেক অনেক ধরনের কোশ্চিন আসবে। তারপরে চলে আসবো আমরা কি না হচ্ছে এই সমস্ত উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ ছাড়া সুরেশচন্দ্র মজুমদারের লাইনোটাইপ পদ্ধতি একটি উল্লেখযোগ্য। অর্থাৎ বাংলা ছাপাখানার বিকাশে সুরেশচন্দ্র মজুমদারের লাইনোটাইপ পদ্ধতি একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত। এছাড়া শ্রীরামপুর মিশন প্রেস ছিল একটি ছাপাখানার বিকাশে একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত। কারণ শ্রীরামপুর মিশন প্রেস 1800 খ্রিস্টাব্দে হয়েছিল। এই শ্রীরামপুর মিশন প্রেসে কারা ছিল উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ, অর্থাৎ শ্রীরামপুর তৈরি কারা ছিল, উইলিয়াম কেরি, মার্সম্যান, এডওয়ার্ড, এই তিনজনকে বলা হয় কি না হচ্ছে ত্রয়ী, অর্থাৎ কি তিনজন, অর্থাৎ ত্রয়ী, উইলিয়াম কেরি, মার্সম্যান আর কে না হচ্ছে এডওয়ার্ড, এদেরকে বলা হয় কি না হচ্ছে শ্রীরামপুর ত্রয়ী। এই শ্রীরামপুর ত্রয়ী অর্থাৎ এই তিনজন উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ তারা হচ্ছে সে সময় 26টি বাইবেল প্রকাশ করেছিল। এগুলো হচ্ছে ধর্মপুস্তক ছিল 26টি বাইবেল। এছাড়া প্রাচীন ভারতীয় গ্রন্থ প্রকাশ করেছিল, উল্লেখযোগ্য প্রাচীন ভারতীয় গ্রন্থ প্রকাশ করেছিল। সেই প্রাচীন ভারতীয় গ্রন্থ প্রকাশগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল কি না হিতোপদেশের গল্প, 32 সিংহাসন, প্রতাপাদিত্য চরিত্র, পাঠ্যপুস্তক প্রকাশ, ঠিক আছে, উল্লেখযোগ্য ছিল। এই পাঠ্যপুস্তক প্রকাশের মধ্যে স্কুল কলেজের বিভিন্ন পাঠ্যপুস্তক প্রকাশ বা স্কুল কলেজে ছাত্রের মধ্যে ছড়িয়ে দেওয়া, যাতে স্কুল কলেজের ছাত্ররা সুলভে বইগুলো কিনতে পারে, এই ছাপার ফলে যাতে লেখার স্পষ্টতা বৃদ্ধি পায় বা বই যাতে সহজলভ্যতা হয়, অত কম দামে কিনতে পারে, সেক্ষেত্রে এই শ্রীরামপুর মিশন প্রেস উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল বা এদের অবদান ছিল উল্লেখযোগ্য। তাহলে ছাপাখানার বিকাশে তাদের যে সমস্ত দৃষ্টিভঙ্গি বাংলার ক্ষেত্রে এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছিল। অর্থাৎ প্রত্যেকটি ছাত্র বা স্টুডেন্ট তারা হচ্ছে ছাপাখানার আবিষ্কারের ফলে শিক্ষাকে তারা সাদরে গ্রহণ করেছিল বা শিক্ষার ক্ষেত্রে তারা একটা উল্লেখযোগ্য জায়গায় পর্যবসিত হয়েছিল। ক্লিয়ার তো? এবার আসবো কি দেখি না যে এই সময় এই শ্রীরামপুর মিশন থেকে কি হয়েছিল না হচ্ছে বিভিন্ন সংবাদপত্র হয়েছিল, যেমন কি দিগদর্শন, সমাচার দর্পণ। অর্থাৎ দিগদর্শন কি ছিল তোমরা অবশ্যই হচ্ছে দ্বিতীয় অধ্যায় পড়ে আসছো। দিগদর্শন কি না হচ্ছে প্রথম মাসিক পত্রিকা, সমাচার দর্পণ কি না সাপ্তাহিক পত্রিকা। কত সাল না 1818 খ্রিস্টাব্দে মার্সম্যানের এগুলো দুটো হচ্ছে উল্লেখযোগ্য হচ্ছে কি না পত্রিকা, দিগদর্শন আর সমাচার দর্পণ 1818 সালে হয়েছিল। কি না হচ্ছে এক দিগদর্শন হচ্ছে মাসিক আর সমাচার দর্পণ হচ্ছে কি না হচ্ছে সাপ্তাহিক। তাহলে আমরা আজকে তাহলে হচ্ছে পুরোতরে শ্রীরামপুর মিশন প্রেস এইভাবে তোমরা পরীক্ষা লিখতে পারো যে বিভিন্ন দিক থেকে তারা কি কি করেছিল, ধর্মপুস্তকের ক্ষেত্রে, প্রাচীন ভারতীয় গ্রন্থ প্রকাশের ক্ষেত্রে, এছাড়া হচ্ছে পাঠ্যপুস্তক প্রকাশের ক্ষেত্রে বা সংবাদপত্র প্রকাশের ক্ষেত্রে শ্রীরামপুর মিশন প্রেস একটা উল্লেখযোগ্য দৃষ্টান্ত পালন করেছিল। তারপরে যদি আমরা আসি যে ছাপাখানার বিকাশে উল্লেখযোগ্য ব্যক্তি হিসাবে গঙ্গাকিশোর ভট্টাচার্য ছিল উল্লেখযোগ্য। অর্থাৎ গঙ্গাকিশোর ভট্টাচার্য তিনি কি করেছিল না 1800 খ্রিস্টাব্দে প্রথমে শ্রীরামপুর মিশন প্রেসে কম্পোজিটের ভূমিকা পালন করেছিল। অর্থাৎ
কম্পোজিটর হিসাবে তিনি প্রথমে শ্রীরামপুর মিশনে কাজ করেছিলেন। কে না হচ্ছে গঙ্গা কিশোর ভট্টাচার্য। এছাড়া 1818 খ্রিস্টাব্দে তিনি কলকাতায় চোরবাগান স্ট্রিটে বাঙ্গাল গেজেটিভ প্রেস প্রকাশ করেছিলেন। পরীক্ষা শর্ট কোশ্চেন এগুলো আসে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বা 4 নম্বর কোশ্চেনে আসে যে গঙ্গা কিশোর ভট্টাচার্যের অবদান, মুদ্রণ শিল্পে গঙ্গা কিশোর ভট্টাচার্য অবদান 4 নম্বরে আসে। অর্থাৎ তিনি কি করেছিলেন, 1800 খ্রিস্টাব্দে প্রথমে তিনি শ্রীরামপুর মিশন প্রেসে কম্পোজিটর হিসাবে কাজ তিনি শুরু করেছিলেন এবং 1818 খ্রিস্টাব্দে তিনি কলকাতায় চোরবাগান স্ট্রিটে বাঙ্গাল গেজেটি তিনি প্রেস প্রতিষ্ঠা করেছিলেন। এবং এক্ষেত্রে তাকে সহায়তা করেছিল কেনা হরচন্দ্র রায়। তিনি এখানে অনেক বছর কাজ করার পর তিনি পুনরায় আবার তার দেশের বাড়িতে অর্থাৎ দেশের বাড়িতে তিনি ফিরে গিয়েছিলেন। ক্লিয়ার তো? এগুলো তোমাদের কাছে জাস্ট কনসেপ্টগুলো ক্লিয়ার করে দিচ্ছি, তোমরা অবশ্যই রেফারেন্স বই থেকে এগুলো পেয়ে যাবে, তোমরা ভালো করে অবশ্যই পড়বে। দেখবে তোমাদের যে গঙ্গা কিশোর ভট্টাচার্যের অবদান 4 নম্বর, বা হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী আলোচনা করব, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বা ইউরা অ্যান্ড সন্সের অবদান, বা হচ্ছে প্রথমে আলোচনা করেছি পঞ্চানন কর্মকার বা চার্লস উইলকিন্স। এগুলো তোমাদের 4 নম্বর করে আলাদা আলাদা কোশ্চিন আসে পরীক্ষায়। বা ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারে কি সম্পর্ক, এইগুলো তোমাদের কোশ্চিন হয়, ঠিক আছে। তাহলে এবার আমরা আলোচনা করব কি না যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী একজন ব্যক্তিগত ছাপাবিদ হিসাবে উল্লেখযোগ্য। অর্থাৎ এখানে তোমাদের ব্যক্তিগত কেন বললাম না, সে সময় শিক্ষা বিস্তারের ক্ষেত্রে অর্থাৎ যে ছাপাখানা যে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল, সেক্ষেত্রে দুটি দিক ছিল, একটা ব্যক্তিগত, একটা ব্যবসায়িক। অর্থাৎ ব্যবসায়িক দিক থেকেও কিছু মানুষ কি করেছিল, ছাপাখানাকে অগ্রগণ্য বা একটা দৃষ্টিভঙ্গিতে দেখেছিলেন। তাদের কাছে শিক্ষা ছিল আদর্শ নয়, তাদের কাছে ছিল ব্যবসা করা, অর্থাৎ বই ফই প্রকাশ করে সব পয়সা লুটে নেওয়া, এরকম টাইপের তাদের টেন্ডেন্সি ছিল। আর কিন্তু উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কি ছিল না, এক্ষেত্রে তিনি একটা ভারতে প্রত্যেকটি ছাত্রের মধ্যে যাতে শিক্ষার প্রসার হয়, তিনি এসব দৃষ্টিভঙ্গি করতে চেয়েছিলেন। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা আসবো কি না যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ইউরা অ্যান্ড সন্স 4 নম্বর পরীক্ষার কোশ্চেন আসে বা 2 নম্বরেও আসে। এই ইউরা অ্যান্ড সন্স উপেন্দ্র কিশোর রায়চৌধুরী হচ্ছে একটি প্রেস, মুদ্রণ প্রেস বা ছাপাখানা। এই মুদ্রণ প্রেস হচ্ছে 38/1 বা 1 শিবনারায়ণ দাস লেনে হচ্ছে ইউরা অ্যান্ড সন্স ছাপাখানা প্রতিষ্ঠা করেছিল উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তিনি এই ছাপার মধ্যে তিনি কি করেছিলেন যে হাফটোন ব্লক আবিষ্কার করেছিলেন। হাফটোন ব্লকটা কি, একটা টোন, মানে বিন্দুর টোন, ঠিক আছে, বিন্দুর টোন হচ্ছে হাফটোন ব্লক। ছবির ক্ষেত্রে তিনি কি করেছিলেন না, ছবির ক্ষেত্রে বিভিন্ন রঙিন ছবি, অর্থাৎ এই ছাপাখানার ক্ষেত্রে তিনি বিভিন্ন রঙিন ছবি আবিষ্কার করেছিলেন। এই রঙিন ছবির মধ্যে তিনি কি করেছিলেন না অ্যাডজাস্টার যন্ত্র আবিষ্কার করেছিলেন এবং ডায়াফ্রাম সিস্টেম, এবং তিনি বিভিন্ন ধরনের বই লিখেছিলেন। এই বইগুলো তিনি সমাজের বিভিন্ন শিক্ষার্থীদের মধ্যে ছাপিয়ে তিনি হচ্ছে কি করেছিলেন না ছড়িয়ে দিয়েছিলেন। এক্ষেত্রে তার ছেলে কি করেছিল না সুকুমার রায় তাকে বিভিন্নভাবে সহায়তা করেছিল। তাছাড়া তার উল্লেখযোগ্য বিভিন্ন বই গ্রন্থগুলো রয়েছে, ছেলেদের রামায়ণ, ছেলেদের মহাভারত, টুনটুনির বই, গুপি গাইন বাঘা বাইন। এগুলো শিক্ষার ক্ষেত্রে বা ছাপাখানার বিকাশের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য দিকে পর্যবসিত হয়েছিল। বা এসব বই ছাপাখানা থেকে প্রকাশিত হওয়ার পর সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে বইগুলো ছড়িয়ে পড়েছে। ক্লিয়ার তো? জাস্ট তোমাদের কাছে টোটাল কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে। এখান থেকে কী কী ধরনের কোশ্চিন হয় বা কী কী ধরনের কোশ্চিনগুলো তোমার পরীক্ষায় আসে, 2, 3, 1 ভাগ স্টেপ বাই স্টেপ, 5+3, 4 নম্বরের কোশ্চিন, 2 নম্বরের কোশ্চিন, 1 নম্বর কোশ্চিন, কী কী ধরনের আসে তোমাদের আলোচনা করে দিচ্ছি আজকে। তোমরা হচ্ছে তোমাদের কাছে যে রেফারেন্স বইগুলো আছে ছায়া প্রকাশনী রায় মার্টিনের, তোমরা ভালো করে পড়বে, খুব সুন্দর করে লেখা দেখবে, পড়বে, তোমরা অবশ্যই তোমার ভালো নাম্বার পাবে। তারপরে চলে আসছে কি না, তারপরে আসবে ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক। অর্থাৎ এই যে ছাপা বইয়ের সাথে যে শিক্ষা বিস্তারের সম্পর্ক, এক্ষেত্রে তোমরাও এটা নিজেরাও ডিসকাস করতে পারবে যে ছাপা বই আর শিক্ষা বিস্তার এদের মধ্যে সম্পর্কটা কি রয়েছে। না মানুষ বা শিক্ষার্থীরা বা তোমরা এখন বর্তমান সমাজে দাঁড়িয়ে পড়াশোনা করছো, তোমাদের তো একটা বই তোমরা হচ্ছে কি করতে যাবে না জেরক্স করতে যাবে, বা তোমরা যে বইগুলো বাজার থেকে কেনো এগুলো হচ্ছে কী হচ্ছে না, এগুলো হচ্ছে প্রিন্ট বা ছাপাখানা হয়ে বেরাচ্ছে, ছাপা হয়ে। তাহলে এই ছাপাখানা যদি না থাকতো তাহলে তোমরা কি বইগুলো পেতে, বা বাজারে এত অ্যাভেলেবল বই হতো? কখনোই হতো না। যখন বইগুলো কম হতো তখন কি হতো না চড়া বইগুলো বিক্রি হতো তো।
তাই চড়া দামে বইগুলো বিক্রি হলে কি হয়েছিল না, বিকল্প চিন্তা উদ্যোগ শুরু করতে লেগেছিল উল্লেখযোগ্য ব্যক্তিবর্গগণ। তাই ছাপাখানা এইভাবে প্রতিষ্ঠা হয়ে তারা বিভিন্নভাবে সমাজের ক্ষেত্রে, তারা প্রত্যেকটি শিক্ষার্থীর ক্ষেত্রে তারা বইগুলো ছাপিয়ে তারা শিক্ষাকে একটা উল্লেখযোগ্য অগ্রগণ্য জায়গায় প্রতিষ্ঠিত করেছিল। ঠিক আছে, তাহলে এই ছাপাখানার সঙ্গে শিক্ষা বিস্তারের যেটা সম্পর্ক রয়েছে তা হলো সুনিবিড় বা এদের মধ্যে সুসম্পর্ক রয়েছে। অর্থাৎ কি হয়েছে না, ছাপা বই আমি হচ্ছে প্রিন্ট থেকে ছাপাবো, এর ফলে কি হচ্ছে না হচ্ছে সহজলভ্যতা। অর্থাৎ কি সহজলভ্যতা মানে কি না হচ্ছে কম পয়সায় বইগুলো পাওয়া যাচ্ছে, কম পয়সায় পাওয়া যাচ্ছে, কারণ অনেক প্রিন্ট ছাপাখানা রয়েছে, এর ফলে কি হচ্ছে অনেক বই ছাপানো হচ্ছে, এর ফলে বইগুলো হচ্ছে কম টাকায় পাওয়া যাচ্ছে। তারপরে কি রয়েছে লেখার স্পষ্ট ভাব। আমি এইভাবে হাতে লিখেছি, আমার যে লেখাটা হাতে রয়েছে তার থেকে নিশ্চয়ই তোমাদের বইয়ের লেখা অনেক পরিষ্কার, পরিষ্কার তো কি ঠিক তো? তাই এই যে লেখার স্পষ্টতা মানে কি, বা লেখার স্পষ্টতা বা লেখার স্পষ্টভাব, এক্ষেত্রে যে বইগুলো ছাপিয়ে বেরায় সেক্ষেত্রে এই লেখার স্পষ্টভাবটা রয়েছে উল্লেখযোগ্য। তারপরে কি না যে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার সমতা আনা। অর্থাৎ এই যে ছাপাখানার ফলে কি হচ্ছে বই অ্যাভেলেবল হচ্ছে, এবং বইগুলো অ্যাভেলেবল হওয়ার ফলে বিভিন্ন যে বিদ্যালয়গুলো রয়েছে, স্কুল কলেজ ইত্যাদিগুলো রয়েছে, এর ফলে শিক্ষাকে একটা সমতা আনা হচ্ছে। অর্থাৎ শিক্ষার একটা মান হচ্ছে উল্লেখযোগ্য জায়গায় যাচ্ছে। প্রত্যেকটি শিক্ষার্থীরা বইগুলো সাদরে গ্রহণ করতে পারছে। সমাজের শুধু উচ্চ ব্যক্তি শ্রেণীর মানুষের সন্তানরা শুধু শিক্ষা কেন, সমাজের সাধারণ মানুষের ঘরে সন্তানরা তারাও শিক্ষা গ্রহণ করতে পারছে। তাই শিক্ষা একটা উল্লেখযোগ্য জায়গায় পর্যবসিত হচ্ছে। পরবর্তীকালে এই শিক্ষা গ্রহণের পরে তারা কোথায় না, তারা হচ্ছে দেশ থেকে তারা হচ্ছে বিদেশে তারা বিজ্ঞান শিক্ষায় যাবে, এবং বিজ্ঞান শিক্ষা গ্রহণ করে তারা বিভিন্ন হচ্ছে কি হবে না, কেউ হচ্ছে রসায়নবিদ হবে, কেউ হচ্ছে গণিতবিদ হবে, কেউ পদার্থবিদ হবে। এইভাবে তারা একটা উল্লেখযোগ্য মাত্রার ফলে এই ছাপাখানা একটা বিশেষ ভূমিকা পালন করেছিল। ক্লিয়ার? এবার আমরা আসবো কি না হচ্ছে এই ছাপা বইয়ের সঙ্গে যে শিক্ষা বিস্তারের সম্পর্ক সুনিবিড় ছিল, এর ফলে দেখলাম আমরা কি না, দেখলাম যে হচ্ছে সমাজের সর্বশ্রেণীর মধ্যে এই শিক্ষাটা একটা উল্লেখযোগ্যভাবে প্রসারিত হয়েছিল। এবং এক্ষেত্রে ছাপা বইয়ের ক্ষেত্রে অর্থাৎ ছাপাখানা বিকাশের ক্ষেত্রে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি বিশেষ ভূমিকা পালন করেছিল। 1817 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ার তিনি হচ্ছে কি করেছিল না, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেছিল। এই ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠার মাধ্যমে তিনি কি করেছিল না, বিভিন্ন বইগুলোকে হচ্ছে সহজলভ্যতা বা কম টাকা বা বিভিন্নভাবে ছাপিয়ে সমাজের সর্বশ্রেণীর মানুষের মধ্যে তা কি করেছিল না হচ্ছে ছড়িয়ে দিয়েছিল। ক্লিয়ার তো? এইবারে দেখো তোমাদের কি রয়েছে না হচ্ছে ক্যালকাটা খ্রিস্টান ট্রাস্ট বুক সোসাইটি 1823 ছাপাখানার বিকাশের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অবদান। কি না হচ্ছে ক্যালকাটা খ্রিস্টান ট্রাস্ট অ্যান্ড বুক সোসাইটি। পরীক্ষা 1 নম্বরে এগুলো কোশ্চিন হয়, তোমরা অবশ্যই নোট করতে পারো যে হচ্ছে ক্যালকাটা খ্রিস্টান ট্রাস্ট অ্যান্ড বুক সোসাইটি 1823, ভার্নাকুলার লিটারেচার সোসাইটি 1820। এক্ষেত্রে ছাপাখানার বিকাশে এগুলো উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল। তাহলে টোটাল তোমাদের আজকে ছাপাখানার বিকাশ সম্পর্কে আলোচনা করলাম। ছাপাখানার বিকাশ সম্পর্কে নানা রকমের কোশ্চিন হয়। উপেন্দ্রনাথ রায়চৌধুরীর যে বইগুলোর নাম রয়েছে বললাম আমি, ছেলেদের রামায়ণ, ছেলেদের মহাভারত, টুনটুনির বই, গোপিঙ্গার বাঘাবাইন যে লেখা, এই যে এগুলো কি হচ্ছে না হচ্ছে শর্ট কোশ্চেন পরীক্ষায় আসে, বা হচ্ছে হাফটন ব্লককে আবিষ্কার করেছিল, বা হচ্ছে বেঙ্গল গেজেট, বা এই গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি কার, ঠিক আছে, বা হচ্ছে কত খ্রিস্টাব্দে বেঙ্গল গেজেট প্রতিষ্ঠা হয়েছিল, সাপ্তাহিক ইংরেজি প্রথম সংবাদপত্রের নাম কি, বা এই যে 32 সিংহাসন, হিতোপদেশের গল্প, বা কতগুলি বাইবেল অনুবাদ করেছিল, 26টি বাইবেল শ্রীরামপুর মিশনে, তোমরা যেটা দ্বিতীয় অধ্যায় পড়েছো। এগুলো তোমাদের কি হয়েছে না পরীক্ষা নানা ধরনের কোশ্চিন আসে। তোমাদের আজকে কনসেপ্ট ক্লিয়ার করলাম, ঠিক আছে। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে থাকে তবে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, তাহলে তোমরা দশম শ্রেণীর সমস্ত ভিডিও পেয়ে যাবে। আর এখন পর্যন্ত যারা আগের ভিডিওগুলি দেখে উঠতে পারোনি, অর্থাৎ আগের অধ্যায়ে যারা ভিডিওগুলো দেখে উঠতে পারোনি, অবশ্যই তারা হচ্ছে ভিডিওগুলো দেখবে, ঠিক আছে। আজ এখানে রাখছি, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো।